হ্যাভ টু ইংলিশ বলার জন্য হ্যাভ টু একটা খুব পরিচিত হেল্পিং ভার্ব বা অনেক ক্ষেত্রে মোডাল ভার্ব। এখন এই হ্যাভ টুর ব্যবহার যে বেসিক ব্যবহার সেটা তোমরা নিশ্চয়ই জানো যে আমাকে ওখানে যেতে হবে, আই হ্যাভ টু গো দেয়ার। তোমাকে এখানে আসতে হবে, ইউ হ্যাভ টু কাম হেয়ার। তোমাদেরকে ভালো করে পড়তে হবে, ইউ হ্যাভ টু স্টাডি ওয়েল। এই ধরনের সেন্টেন্সগুলো তোমরা জানো। এখন হ্যাভ টু কে আমরা যদি বিভিন্ন টেন্সের উপরে ইউজ করি, মানে সিম্পল প্রেজেন্ট যেটা সেটা তো তোমরা বলছো আই হ্যাভ টু গো দেয়ার। এবারে আমরা যখন এটাকে কন্টিনিউয়াসে বলছি তখন কি বলছি না, আমাকে ওখানে যেতে হচ্ছে, আই এম হ্যাভিং টু গো দেয়ার। আমাকে ওখানে যেতে হচ্ছে, আই এম হ্যাভিং টু গো দেয়ার। এই হ্যাভিং টু এখানে একটা পার্টিসিপলের কাজ করছে, ঠিক আছে। আবার আমি যদি পারফেক্টে বলি তাহলে কি বলবো, আমাকে ওখানে যেতে হয়েছে, আই হ্যাভ হ্যাড টু গো দেয়ার। আবার পাস্টে বললে আমাকে ওখানে যেতে হয়েছিল, আই হ্যাড টু গো দেয়ার। ফিউচারে বললে আই উইল হ্যাভ টু গো দেয়ার, আমাকে ওখানে যেতে হবেই, যেটাকে আই হ্যাভ গট টু গো দেয়ার এরকম ভাবেও বলা যায়। আবার তুমি যদি মোডাল ভার্বের সঙ্গে হ্যাভ টুটাকে জুড়ে দাও, মানে আই মে হ্যাভ টু গো দেয়ার, আই কুড হ্যাভ টু গো দেয়ার, আই শুড হ্যাভ টু, আই উড হ্যাভ টু। তো এরকম ভাবে প্রচুর সেন্টেন্স এই হ্যাভ টু দিয়ে তৈরি করা যায়, ঠিক আছে। আমি অত আলোচনার মধ্যে যাব না, আমি এখানে দেখাবো যেটা যে হ্যাভ টুটাকে যদি আমরা বিভিন্ন টেন্সে ব্যবহার করতে পারি তাহলে হ্যাভ টুটাকে নিশ্চয়ই নন ফাইনাইট ভার্ব হিসেবে ইউজ করা যাবে। তার মানে যদি আমরা শুধু হ্যাভকে আমরা ভাবি তাহলে হ্যাভের পার্টিসিপল ফর্ম হচ্ছে হ্যাভিং বা জিরান্ডিয়াল ফর্ম হচ্ছে হ্যাভিং। এটাকে যদি আমরা ইনফিনিটিভ ফর্মে ভাবি তাহলে হবে টু হ্যাভ। তাহলে হ্যাভ টুটাকে মানে উল্টে দেওয়া হচ্ছে, টু হ্যাভ, হ্যাভ টু। হ্যাভ টুকে আমি যদি পার্টিসিপল ফর্মে ভাবি তাহলে হচ্ছে হ্যাভিং টু। জিরান্ডিয়াল ফর্মে হলেও সেটা হবে হ্যাভিং টু। আর যদি ইনফিনিটিভ ফর্মে ভাবি তাহলে হবে টু হ্যাভ টু। আমি এখানে হ্যাভিং টু অর্থাৎ হ্যাভ টুকে পার্টিসিপলে কিভাবে ইউজ করবে সেইটা দেখাবো। এবং ইংরেজি বলার জন্য হ্যাভিং টুকে মানে হ্যাভ টুকে পার্টিসিপল হিসাবে ব্যবহার করে কোন কোন ধরনের বাক্যগুলো বলা হয় বা বাক্যগুলো কি রকম হয়, যে জায়গাতে হ্যাভ টুটাকে পার্টিসিপল হিসাবে ব্যবহার করতে হবে সেইটা দেখাবো। এখানে আমি সেই উদ্দেশ্যে 4টে এক্সাম্পল লিখেছি। 4টে এক্সাম্পল দেখো। ছুটির দিনে কাজ করতে হলো বলে ও খুব হতাশ ছিল। আমি আগে সেন্টেন্সগুলো পড়ে দিচ্ছি। অনেকক্ষণ অপেক্ষা করতে হলো বলে ও রেগে গেল। বারবার বলতে হলো বলে টিচার বিরক্ত হলো। বাসে করে যেতে হলো বলে ওর দেরি হলো। এখানে দেখো প্রত্যেকটা সেন্টেন্সে দুটো করে অ্যাকশন আছে, মানে হচ্ছে একটা অ্যাকশন আগে ঘটে যাচ্ছে আর একটা অ্যাকশন পরে ঘটছে। এখানে দেখো ছুটির দিনে কাজ করতে হলো বলে এটা আগের কথা, মানে কাজটা অলরেডি হয়ে গেছে। তারপরে ও হতাশ হলো। প্রত্যেকটাতেই তাই, কিন্তু এইভাবে কিন্তু তোমরা বুঝবে। অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে হলো বলে ও রেগে গেল, ঠিক আছে। আগে একটা ঘটে গেল, তারপরে আরেকটা ঘটছে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে এই হ্যাভিং টু এইভাবেই আমরা সেন্টেন্সটাকে তৈরি করব। এখানে একটা বাধ্যতা, মানে অতীতে তোমাদের একটা বাধ্যতামূলক ব্যাপার ছিল যে কোনো কাজের উপর, সেই বাধ্যতামূলক কাজটা করার পরে তুমি একটা রেজাল্ট পাচ্ছ। রেজাল্টটা কি? হতাশ হলো, রেগে গেল, বিরক্ত হলো, দেরি হলো, ঠিক আছে। তার মানে এটাকে যদি আমি কজ ধরি, কারণ, আর এটা হচ্ছে ফলাফল। কারণ, ফলাফল। কেন হতাশ হয়েছিল? কাজ করতে হলো বলে। কেন রেগে গেল? অপেক্ষা করতে হলো বলে। কেন বিরক্ত হলো? বারবার বলতে হলো বলে। কেন দেরি হলো? বাসে করে গিয়েছিল বলে বা যেতে হলো বলে, ঠিক আছে। আমরা জানি পার্টিসিপল দিয়ে আমরা কি মানে পার্টিসিপলের মধ্যেকার যে মিনিং গুলো আছে তার মধ্যে রিজন বা কজ একটা অন্যতম। মানে পার্টিসিপল ব্যবহার করে আমরা কারণকে উল্লেখ করতে পারি। এখানেও তাই আমি করব, ঠিক আছে। তাহলে
এখানে যেহেতু দেখো একটা বাধ্যতা অতীতে এবং সেইটাকেই আমি কারণ হিসাবে মানে অ্যাপ্লাই করছি, তাহলে এক্ষেত্রে ওই বাধ্যতার যে পার্টিসিপল ফর্ম মানে হ্যাভ টু, এটার পার্টিসিপল ফর্ম হ্যাভিং টুটাকে ইউজ করতে হবে। ঠিক আছে, সেন্টেন্সগুলোকে তোমরা উল্টে দিতে পারো, মানে ও খুব হতাশ ছিল ছুটির দিনে কাজ করতে হলো বলে। বুঝতেই পারছো আমি কি বলছি, মানে সেন্টেন্সগুলোকে এইটা আগে লিখে এইটা পরে, এটা আগে লিখে এইটা পরে, এটার ক্ষেত্রেও তাই, এটার ক্ষেত্রেও তাই। ঠিক আছে, আমি এখানে আগে কারণ দিয়েছি, পরে ফলাফল দিয়েছি। তোমরা আগে ফলাফল দিতে পারো, পরে কারণ দিতে পারো, এটা সেন্টেন্স বলার উপর ডিপেন্ড করছে। কিন্তু মোর অর লেস হ্যাভিং টু বা হ্যাভ টু এর পার্টিসিপল ফর্মটাকে কিভাবে বাংলা সেন্টেন্সে ব্যবহার করতে হয় সেটাই শেখার বিষয়, এবং সেটাকে দিয়ে কিভাবে ইংলিশ বলবে। তাহলে আমি এখানে সেন্টেন্সগুলোতে চলে আসছি। দেখো এখানে বেসিক্যালি কিছু নেই, আমার শুধু হ্যাভিং টু তারপরে যে মূল অ্যাকশন সেইটা বসিয়ে বাকি সেন্টেন্সটাকে তৈরি করে দিতে হবে, আর কিছু নেই এখানে। তো এক্ষেত্রে স্ট্রাকচারটা তাহলে এরকমই দাঁড়াচ্ছে, মানে হ্যাভিং টু প্লাস ভার্ব ওয়ান, পরে সাবজেক্ট প্লাস ভার্ব। এই ভার্বটা অবশ্যই পাস্ট টেন্স, ভি2 তারপর আদার্স। ঠিক আছে, এই ফর্মে সেন্টেন্সটা তৈরি হবে। বোঝা গেল? তাহলে ছুটির দিনে কাজ করতে হলো বলে ও খুব হতাশ ছিল। হ্যাভিং টু ওয়ার্ক, হ্যাভিং টু ওয়ার্ক, হ্যাভিং টু ওয়ার্ক অন অফ ডে he became frustrated, ঠিক আছে, তাহলে হ্যাভিং টু ওয়ার্ক অন অফ ডে হি বিকেম ফ্রাস্ট্রেটেড। বোঝা গেল? ছুটির দিনে কাজ করতে হলো বলে ও খুব হতাশ হলো। ঠিক আছে, পরেরটা অনেকক্ষণ অপেক্ষা করতে হলো বলে ও রেগে গিয়েছিল। অনেকেই এরকম হয়, রেগে যায় অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে হলো বলে। তাহলে কি হবে? হ্যাভিং টু ওয়েট ফর লং, হ্যাভিং টু ওয়েট ফর লং, কি হলো? হি রেগে গেল, হি বিকেম, এখানে বিকেম না দিয়ে গট দিতে পারো, হি বিকেম অ্যাংরি। বিকেম মানে বিকেম ভার্ব, বিকাম ভার্বটা অনেক বেশি ফর্মাল গেটের থেকে। তোমরা যেহেতু স্পোকেন করবে তাহলে গেট ভার্ব ইউজ করে বলতে পারো, এবং সেটাই বেটার। তার মানে হি গট ফ্রাস্ট্রেটেড, হি গট অ্যাংরি। ঠিক আছে, পরেরটা বারবার বলতে হলো বলে টিচার বিরক্ত হলো। তাহলে হ্যাভিং টু সে বারবার এগেন অ্যান্ড এগেন বা টাইম অ্যান্ড এগেন, এগেন অ্যান্ড এগেন, টিচারটাকে নির্দিষ্ট করে দিচ্ছি, দ্য টিচার বিকেম বিরক্ত, অ্যানয়েড, ঠিক আছে। তাহলে হ্যাভিং টু সে এগেন অ্যান্ড এগেন দ্য টিচার বিকেম অ্যানয়েড, এখানে সেট জায়গায় এক্সপ্লেইন করতে পারো, হ্যাভিং টু এক্সপ্লেইন এগেন অ্যান্ড এগেন দ্য টিচার বিকেম অ্যানয়েড। ঠিক আছে, বাসে করে যেতে হলো বলে ওর দেরি হলো। তার মানে ওকে বাসে করে যেতে হয়েছিল এবং ওর দেরি হয়েছিল, প্রত্যেকটাই তাই। ওকে বলতে হয়েছিল মানে টিচারকে বলতে হয়েছিল এবং টিচার বিরক্ত হলো। ওকে অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে হয়েছিল, ও রেগে গিয়েছিল। ছুটির দিনে কাজ করতে হয়েছিল, ও খুব হতাশ হয়েছিল। এনিওয়ে, বাসে করে যেতে হলো বলে, তার মানে হ্যাভিং টু গো বাই বাস, হ্যাভিং টু গো বাই বাস, ও কি হলো? দেরি হলো। তার মানে হি গট লেট বা হি হ্যাড বিন লেট, হি গট লেট। ঠিক আছে, তাহলে সেন্টেন্সগুলো তোমরা বুঝলে কিভাবে তৈরি করা হলো। এখানে বাংলাটা আরেক রকম ভাবে বলা হয়, ছুটির দিনে কাজ করতে হওয়ায় ও খুব হতাশ ছিল।
অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে হওয়ায় ও রেগে গিয়েছিল বা রেগে গেল, বারবার বলতে হওয়ায় টিচার বিরক্ত হলো, বাসে করে যেতে হওয়ায় ওর দেরি হলো। তো হওয়ায় বা হলো দুটোই একই জিনিস, দুটোই অতীতে একটা কাজ আগে ঘটেছে বা আগে করা হয়েছিল এরকমই বোঝাচ্ছে। তাহলে এই ধরনের সেন্টেন্স গুলোকে তোমরা এইভাবে ইউজ করবে, এইভাবে বলবে ইংলিশে, মানে হ্যাভ টু পার্টিসিপল ফর্ম, হ্যাভ টুটাকে পার্টিসিপল ফর্মে নিয়ে এসে এই ধরনের সেন্টেন্স গুলোকে ইংলিশে বলবে।